আসসালামু আলাইকুম। প্রতি বছর হাজারো মানুষ জাপান আসার জন্য অ্যাপ্লিকেশন করে। তারা সবাই কি আসলে জাপান আসতে পারে? এটার উত্তর হচ্ছে না। তারা সবাই জাপান আসতে পারে না। জাপান আসার পূর্বেই অনেকেরই সিও রিজেক্ট হয়। এখন আপনি বলতে পারেন, কেন সিও রিজেক্ট হয়? সিও রিজেক্ট হওয়ার কারণ বা রিজনগুলা কি করলে সিও রিজেকশনের হারটা একটু কমিয়ে আনা যায়? সিও রিজেক্টের জন্য সেই স্টুডেন্ট দায়ী নাকি কনসালটেন্সি দায়ী? নানান প্রশ্ন হয়তো বা আপনার মনে ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশে তুলনামূলকভাবে এমনিই সিও রিজেক্টের হার একটু বেশি। চলুন আলোচনা শুরু করা যাক। সিওই সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি, এটা জাপান সরকারের ইমিগ্রেশন ব্যুরো থেকে মূলত ইস্যু হয়। আপনার যদি সিও ইস্যু হয়, তার মানে এমন একটা প্রমাণপত্র পাচ্ছেন যে আপনি বা সেই লোকটি জাপান আসার জন্য যোগ্য। আর যদি আপনার সিও রিজেক্ট হয়ে যায়, আপনি যে ভিসা ক্যাটাগরিতে সিও রিজেক্ট হয়েছে, সেম প্রোফাইল দিয়ে সেম ভিসা ক্যাটাগরিতে পরবর্তীতে আপনার সিও ইস্যু হওয়ার চান্স অনেকটাই কমে যায়। সিও রিজেক্ট হওয়ার জন্য প্রধান যে কারণটা, এটা হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম বা টাকা পয়সা সংক্রান্ত যে সমস্যা। ধরেন আপনার পরিচিত কারো সিও রিজেক্ট হয়েছে, হয়তো বা আপনার রিজেক্ট হয়েছে, আপনি নিজে দেখতেছেন ব্যাংক প্রবলেম, আপনার কনসালটেন্সিকে জিজ্ঞাসা করতেছেন, কনসালটেন্সিও বলতেছে ব্যাংক প্রবলেম, সিনিয়র কাউরে জিজ্ঞাসা করতেছেন, সেও বলতেছে ব্যাংক প্রবলেম। আসলে ব্যাংকের প্রবলেমটা কোথায়? অনেকে অরিজিনাল ব্যাংক স্টেটমেন্ট দিয়ে রিজেক্ট হচ্ছে, আবার কেউ ফেক ব্যাংক স্টেটমেন্ট দিয়ে সিও আসতেছে। এটা আসলে কেউ খুলে বলে না ব্যাংকের মূলত কোথায় প্রবলেম, কোন প্রবলেমের জন্য রিজেক্ট হয়। চলুন বুঝিয়ে বলা যাক। ধরেন আপনার ব্যাংকে হঠাৎ ব্যালেন্স যোগ হওয়া, আপনি 6 মাসের একটা স্টেটমেন্ট দেখাইছেন, 6 মাস পূর্বে আপনার ব্যাংকের টাকা খুবই কম ছিল, হয়তো বা জিরো ছিল, হঠাৎ করে লাস্ট মাসে আপনি 20-30 লাখ টাকা ঢুকায় ফেলছেন। ইমিগ্রেশন কি কিছু বুঝে না? ইমিগ্রেশন তো এটা থিঙ্ক করবে যে আপনার টাকাটা হয় লোন করা না হয় স্টেটমেন্ট ইফেক্ট, এটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে ফলাফল যেটা, একটা সিও রিজেক্টের চান্স অনেকটাই বেশি থাকে। তারপরে যে বিষয়টা হচ্ছে, স্পন্সরের ইনকাম পেপার দুর্বল। স্পন্সরের ইনকাম পেপার দুর্বল দুর্বল বলতে যেটা বোঝানো হচ্ছে, এটা থিঙ্ক করেন না যে টাকা ইনকামের পরিমাণটা কম। এটা না, অনেক কনসালটেন্সি দেখা যায় যে 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা বাৎসরিক ইনকাম দেখায়, তারপরও রিজেক্ট হয়। আসলে টাকার পরিমাণ দিয়ে এটা স্ট্রং হয় না। এটা হচ্ছে ভ্যালিড এবং বিশ্বাসযোগ্য একটা ইনকাম পেপার লাগবে। এটা প্রয়োজনে বাৎসরিক আপনার 12-13 লাখ হয় না কেন, এনাফ, এর কম হইলেও এনাফ। এরপরে যে বিষয়টা হচ্ছে, তারপরে আনবিলিভেবল ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক হিস্টোরি। ওই যে যেটা বললাম, হঠাৎ করে বেশি টাকা ঢুকাইছেন, আপনার ব্যাংক স্টেটমেন্টটা আনবিলিভেবল বা অবিশ্বাসযোগ্য হবে, তখনও রিজেক্ট হইতে পারে। এরপরে যে ইম্পর্টেন্ট কারণটা থাকে, এটা স্টুডেন্টরাও সতর্ক থাকে না, কনসালটেন্সিও অনেক সময়ও সতর্ক থাকে বা স্টুডেন্টরা অবগত করে না। দেখেন, উইক স্টাডি প্ল্যান বা ফেক স্টাডি প্ল্যান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিও ওঠার জন্য। ধরেন আপনি কেন জাপান যাচ্ছেন, এই বিষয়টা যদি স্বচ্ছ করতে না পারেন, তাহলে আপনার সিও ইস্যু হবে না বা হওয়ার চান্স অনেকটাই কম। অনেকেই লিখে যে জাপান ভালো দেশ, ফিউচার ব্রাইট, অথবা জব অপরচুনিটি বেশি, ইত্যাদি ইত্যাদি লেখে। এইগুলা ইমিগ্রেশন অফিসাররা দেখে হয়তো বা হাসে। কেন হাসবে না? এই বিষয়গুলো প্রায় কপি পেস্টের মতো একটা বিষয় হয়ে গেছে। সবাই এই সেম জিনিসগুলো লেখে। ইমিগ্রেশন অফিসার কি বুঝে না এটার যে স্টাডি প্ল্যান, এটা আপনি লিখেন নাই, এটা বুঝে। এই ক্ষেত্রেও মনে করেন আপনার রিজেক্ট হইতে পারে। ইমিগ্রেশন অফিসাররা যেটা মূলত চায় যে কেন এই সাবজেক্ট পড়বেন বা জাপানেই কেন, এবং পড়ালেখা শেষে আপনি কি করবেন, এই বিষয়গুলো স্বচ্ছ করে দিবেন। এরপরে যে বিষয়টা আসে, এটা হচ্ছে স্টাডি গ্যাপ। দেখেন, আপনার স্টাডি গ্যাপ থাকতে পারে 2 বছর, 4 বছর, 5 বছর, কিন্তু এই সময়টাতে আপনি মূলত কি করছেন? আপনি কি ভোগ ঘুরেছিলেন, কোনো কোর্স করছেন, জব করছেন বা স্কিল ডেভেলপমেন্ট করছেন? যেইটাই করেন, ধরেন আপনি একটা জব করছেন, হ্যাঁ, এইটার একটা প্রপার ডকুমেন্ট সহ এটার এক্সপ্লেনেশন দিতে হবে। আপনি যদি এটার এক্সপ্লেনেশন না দিতে পারেন, তাহলে আপনি সিও রিজেক্ট হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। এরপর আর একটা বিষয় থাকে, এটা আসলে একটু মজার বিষয়। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিসম্যাচ। মানে আমরা অনেকেই মনে করেন অনেক পণ্ডিতের কাছে বা বিজ্ঞ লোকের কাছে শুনে থাকি যে দেশে যদি আমি হিউম্যানিটিস পড়ালেখা করি, মানে আর্টসে পড়ালেখা করি, জাপান গিয়ে আমি আইটি বা ডাটা সায়েন্সে পড়তে পারবো। হ্যাঁ, এই বিষয়টা সত্য, কিন্তু এর মাঝে অনেক কিছু মনে করেন বিষয় আছে যেটা আমরা জানি না। ধরেন আপনি ইন্টার পর্যন্ত আর্টসে পড়ছেন, আপনি কখনো মনে করেন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের ম্যাথ করেন নাই, আপনি ডাটা সায়েন্স পড়তে চাইতেছেন। এটা নর্মালি আপনার কাছেও তো হাস্যকর মনে হওয়ার বিষয়। আহ, আপনি স্টাডি প্ল্যানে মনে করেন দিছেন যে আপনি ডাটা সায়েন্স বা আইটি পড়বেন। ইমিগ্রেশন অফিসার কি বুঝে না যে এই বিষয়টা আপনি আসলে পড়ালেখার উদ্দেশ্যে আসতেছেন না আলাদা কিছু? যদি পড়েন এটা আলাদা কথা, কিন্তু নর্মালি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে তো যাইতে হবে বিষয়টা। তার মানে এরকম যদি স্টাডি প্ল্যান
ডিসমিস কিছু রাখেন, সাবজেক্টের সাথে সামঞ্জস্য না রেখে, সেক্ষেত্রেও আপনার হইতে পারে, মানে সিও রিজেক্ট হইতে পারে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা, এটা ল্যাঙ্গুয়েজ স্কুল। দেখেন এটার জন্য শিক্ষার্থীরা দায়ী থাকে না, এটার জন্য মোটামুটিভাবে আমি কনসালটেন্সিকে দায়ী করব। অনেক সুনাম করা কনসালটেন্সি আছে, অনেক শিক্ষার্থী আছে তাদের, কিন্তু তারা ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো অধিক শিক্ষার্থী হওয়ার কারণে যাচাই করে দেখে না যে এই ল্যাঙ্গুয়েজ স্কুলটা মূলত ইমিগ্রেশনের কাছে কোন রিপুটেশন নিয়ে আছে, তাদের রিপুটেশনটা কি, তাদের সিও রেশিও কেমন ইত্যাদি না দেখে অনেক শিক্ষার্থী হওয়ার কারণে বাজে ক্যাটাগরির স্কুলগুলোতে দিয়ে দেয়। এই বাজে ক্যাটাগরির স্কুলে যদি আপনার অ্যাপ্লিকেশনটা পড়ে যায়, ইমিগ্রেশনের কাছে তাদের রিপুটেশন খারাপ হওয়ার কারণে তারা আপনার ফাইলগুলো একটু কঠোরভাবে চেক দিবে। যেমন এক্ষেত্রে কী হতে পারে, আপনার বয়স যদি একটু বেশি হয়, ল্যাঙ্গুয়েজ স্কুলটা যদি বাজে হয়, আপনার রিজেক্ট হওয়ার চান্স থাকে। তারপর আপনার ব্যাকগ্রাউন্ড যদি একটু উইক হয়, মানে একাডেমিক যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, ফলাফল যদি একটু খারাপ হয়, এই ক্ষেত্রেও বা আলাদা কোনো যদি উইকনেস থাকে, রিজেক্ট হইতে পারে। তারপরে যেটা হয়, আপনার যদি মানে ফিউচার প্ল্যানিংটা সুন্দর না থাকে, মানে ল্যাঙ্গুয়েজ স্কুল ভালো না হলে, এই জায়গায় তো আপনার রিজেক্ট হওয়ার চান্স থাকে। এরপরে যে বিষয়টা থাকতেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফ্যাক্ট বা ইনকনসিস্টেন্ট ডকুমেন্ট। এটা হচ্ছে জাপান ইমিগ্রেশন, গুগল না, এরা এফবিআই লেভেলের চেক করে, ক্রস চেক করে। নর্মালি ক্রস চেক বলতে বোঝানো হচ্ছে একই ডকুমেন্ট ভিন্ন ভিন্ন জায়গা থেকে চেক করা, যেমন ব্যাংক, স্পন্সর, তারপরে স্কুল, প্রিভিয়াস ভিসা হিস্টোরি ইত্যাদি থেকে আপনার কোথাও থেকে যদি একটা ডকুমেন্ট মিসম্যাচ করে, মোটামুটিভাবে ডকুমেন্টগুলোকে ফেক ধরা হয় বা ফেক কাউন্ট করা হয়। এই জায়গা থেকে আপনার ভিসা সিও মিস হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। এরপরে যে টপিক, যে কাদের সিও মিস হওয়ার চান্স বেশি থাকে, হ্যাঁ এটা মূলত প্রথমে বলবো যে পুর অ্যাপ্লিক্যান্ট। এটা পুর অ্যাপ্লিক্যান্ট বলতে চাচ্ছি, বাংলাদেশে অনেকেই থাকে, আপনারা বললেন না যে কথাটা এভাবে বললো যে খুব কম টিউশন ফিতে কীভাবে জাপান যাওয়া যায়। দেখেন অল্প দামে যে জিনিসটা নেবেন, এটা আসলে ভালো হওয়ার চান্স খুব কমই থাকে, আপনিও জানেন আমিও জানি। আগে যে বিষয়টা আমি যে এজেন্সিকে দোষারোপ করছি যে সেই স্কুলে দেয়, সেম বিষয়টা এটাই, যে আপনি কম টিউশন ফ্রি একটা স্কুলে যাবেন, এটা ওই মানের স্কুলগুলোই নিবে যাদের রিপুটেশনটা একটু খারাপ। তার মানে এদের রিপুটেশন ইমিগ্রেশনের কাছে খারাপ, আপনার ডকুমেন্টগুলো হার্ডভাবে চেক করবে, সিও মিসের অনেকটা চান্স থাকে। তারপরে যে বিষয়টা আছে কপি পেস্ট ইউজার। এই কপি পেস্ট ইউজার বলতে এটা মোটামুটিভাবে কনসালটেন্সির দিকে যাচ্ছে, কারণ আপনার ডকুমেন্টগুলো তো সব আপনি রেডি করেন না, কনসালটেন্সি করে, অনেক ফেমাস কনসালটেন্সি হইতে পারে, অনেক এক্সপিরিয়েন্স সম্পন্ন হইতে পারে, অনেক সিও রিজেক্ট হইতেছে। এটার কারণ হচ্ছে তারা প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে দেখতে না পারা, আলাদা আলাদাভাবে দেখতে না পারা। এই যে ধরেন আপনার স্টাডি প্ল্যানটাই বানাচ্ছে, এটা হচ্ছে মনে করেন কপি পেস্টের মতো একটা করে দিচ্ছে, অনেকের প্রায় সেম হয়ে যাচ্ছে, এই জায়গাতেও সিও মিসের একটা চান্স থাকে। তারপর আরেকটা হচ্ছে যেভাবে হোক জাপান যাবো এই মাইন্ডসেটটা দীর্ঘ সময় নেয় না, দ্রুত যাইতে চায়, অনেক কিছু ঘাটাঘাটি করে দেখতে পারে না, এদের ক্ষেত্রেও মনে করেন ডকুমেন্টজনিত প্রবলেমের জন্য অনেকেরই সিও মিস হয়। এরপরের যে টপিকটা, কিভাবে সিও মিসটা আর কি কমিয়ে আনা যায় বা রেশিও কমিয়ে আনা যায়, প্রথম যে বিষয়টা এটা হচ্ছে জেনুইন ব্যাংক হিস্ট্রি, এটা লাগবেই। এরপরে স্ট্রং পার্সোনাল স্টাডি প্ল্যান। এই জায়গায় দেখেন স্ট্রং পার্সোনাল স্টাডি প্ল্যান, অবভিয়াসলি আপনার স্টাডি প্ল্যানটা যথেষ্ট সুন্দর করে আপনার কনসালটেন্সিকে দিবেন। এটা পার্সোনাল বলছি এই জন্যই যে আপনার স্টাডি প্ল্যানটা আপনি যথেষ্টভাবে করেন। একাডেমিক গ্যাপটা ব্যাখ্যা করা সুন্দরভাবে, একাডেমিক গ্যাপটা যদি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন এটাও হবে। এরপরে সর্বোপরি যে বিভিন্ন ডকুমেন্টগুলো, এইগুলা মোটামুটিভাবে সব কিছু ঠিক করবেন। এরপরেও যে একটা বিষয় সব থেকে বেশি থাকে, এটা হচ্ছে মনে করেন রিজিক, সর্বোপরি অদ্ভুত বিষয়। আপনার রিজিকেও থাকতে হবে, রিজিকের উপরে আমরা মুসলিম, এটা বিশ্বাস রাখতে হবে, রিজিকের উপরে কোনো কিছু নাই। আশা করি মনে করেন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করা থেকে প্রথম থেকে শুরু করে সবসময়ই আল্লাহর কাছে চাবেন, এর উপরে কোনো কিছু নাই। আর আজকের ভিডিওটা হয়তো বা একটু দীর্ঘ হয়েছে, আমি ডিপলি ব্যাংকের বিষয়টা বিশেষ করে বোঝানোর চেষ্টা করতে চেয়েছি, যে সবাই শুধু ব্যাংক বলে ব্যাংক বলে, ব্যাংকের কোন জায়গায় প্রবলেম। এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হন, পরবর্তীতে জাপান আসবে আপনার বড় ভাই, ছোট ভাই অথবা ফ্রেন্ড, তাদের কাছে শেয়ার করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।